আচ্ছা, আজকে হচ্ছে কেমিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক আহ, পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার মোটামুটি বোর্ড সরি ভার্সিটিতে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দ্যাট ইজ বিচিত্রগুলো সলভ করার চেষ্টা করবো। একটা জিনিস জানো যে কেমিস্ট্রি হচ্ছে তোমার আহ, মুখস্থ টাইপের পড়া, মোটামুটি মুখস্থ টাইপের বলা যায়। সো কেমিস্ট্রি এখানে একটু মুখস্থ করে পড়তে হবে, কেমিস্ট্রির মধ্যে একটু বেশি বেশি মুখস্থ করতে হবে। আর কেমিস্ট্রি হাজার এনাক স্যারের বইয়ের এমসিকিউ গুলো বেশি বেশি করতে হবে। আই থিঙ্ক এগুলো মনে হয় এইখানে দেওয়া আছে শেষের দিকে করে। তাও হাজার এনাক স্যারের বইয়ের এমসিকিউ গুলো মোটামুটি সলভ করা লাগবে ভালো করে। ওগুলা থেকে বেশিরভাগ কমন আসে। আচ্ছা, দেখো প্রথমে দিছে বিক্রিয়ার হার নির্দেশ। বিক্রিয়ার হার নির্দেশ করে কোনটা, তো একটু বুঝাই। আহ, এ মূল এ প্লাস বি মূল বি, এই দুইটা বিক্রিয়া করে যদি আমার সি মূল সি আর ডি মূল ডি এটা উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়ার হার আর সমান হচ্ছে, বিক্রিয়ার হার মানে কি? হার মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন, ওকে। তাহলে ঘনমাত্রার পরিবর্তনকে লেখা হয় হচ্ছে ডেল্টা, তোমার এরকম এরকম দিয়ে ডেল্টা এ, তার মানে ঘনমাত্রা মানে কি, থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা কিছুকে প্রকাশ করাই হচ্ছে তার ঘনমাত্রা। তো ডি দিয়ে, ডি মানে ছোট পরিবর্তন আর কি, ক্ষুদ্র পরিবর্তন, ডি ডি অফ এ। আর সময়ের পরিবর্তনকে লেখা হয় ডি অফ টি দিয়ে, এভাবে লেখা হয়। তাহলে এখানে বিক্রিয়ার হার ইকুয়ালস টু হচ্ছে এ এর ঘনমাত্রার পরিবর্তন। হ্যাঁ, কিন্তু এখানে দেখো, এখানে সহগ হচ্ছে এ, এ সহগ আছে। ধরো এম, এ মানে এখানে এর মান 1 2 3 4, মনে করো একটা বিক্রিয়ার সমতা অনুসারে যে কোনো কিছু তো হতে পারে বিক্রিয়া। তাহলে এটার বিক্রিয়ার কি করতে হয়, সহগটাকে উল্টিয়ে লিখতে হয়। যেহেতু বিক্রিয়ক, বিক্রিয়কের জন্য একটা মাইনাস দিতে হয়, -1/a। কেন মাইনাস দিলাম, কারণ বিক্রিয়ক, কোন একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়কটা ভেঙে ভেঙে তারপর হচ্ছে উৎপাদে পরিণত হয়। কোন একটা বিক্রিয়া সংঘটিত করার জন্য বিক্রিয়কটা কি ভেঙে ভেঙে তারপর কিসে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়। তো বিক্রিয়ক যেহেতু ভেঙে যায় সেজন্য মাইনাস, মানে ঋণাত্মক, কমে যায় সেজন্য মাইনাস। দেখো এখানে বি, বি এর রেসপেক্টে কিভাবে লেখা যায়, -1/b, হ্যাঁ, কিন্তু ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ বিও কমে যাচ্ছে, সহগটা উল্টা করে লিখতে হবে। আবার দেখো উৎপাদ সি কিন্তু উৎপন্ন হচ্ছে, সেজন্য এটার জন্য মাইনাস দিতে হয় না, এটার জন্য প্লাস দিতে হয়। প্লাস তো আসলে দেওয়া লাগে না, সেজন্য এরকম 1/c ডি অফ সি বাই ডিটি এভাবে ইকুয়ালস টু, এটার সময় এটাও লেখা যায় 1/d ডি অফ ডি ডিভাইডেড বাই ডিটি। এভাবে আসলে হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয় করে, বিক্রিয়ার হার। তো এইভাবে হচ্ছে মোটামুটি লিখা যায়। তো এখানে বলছে এ মূল এ থেকে বি মূল বি তৈরি হয়েছে, সো এটার বিক্রিয়ার হার কোনটা হবে, -1/a, যেহেতু এটা বিক্রিয়ক, ইন্টু ডি এ বাই ডিটি এটা হতে পারে, অথবা 1/b হবে যেহেতু এটা উৎপাদ, 1/b ডিবি বাই ডিটি এটা হতে পারে। এটার মধ্যে কোনটা অপশন আছে দেখো, আবার এই যে বি নাম্বারটা অপশন আছে, এই যে এটা এ অপশন আছে, ঠিক আছে। এটার মধ্যে কি ভুল আছে, এটার মধ্যে 1/a দেওয়া নাই, এটার মধ্যে কি ভুল আছে, 1/b, ওকে মাইনাস দিছে, আর 1/b দেওয়া নাই। এটার মধ্যে কি ভুল আছে, 1/b এর সাথে এ, এটা তো ঠিক না, যেটা সহগ সেটা। দেখো এটা হবে -1/a ইন্টু ডি বাই ডিটি, আর প্লাস 1/b ডিভাইডেড, যেহেতু এটা উৎপাদ এটা হচ্ছে বিক্রিয়া। আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে এখন বলছে প্রথম ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের মান কোনটির উপর নির্ভরশীল নয়। প্রথম ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের মান, এটা একটু মুখস্থ করো। প্রথম ক্রমে বিক্রিয়ায় হার ধ্রুবকের মান ঘনমাত্রার উপর নির্ভরশীল না, বাকি সবগুলোর উপর নির্ভরশীল। প্রথম ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, প্রভাবকের উপর নির্ভর করে। হ্যাঁ, তো বিক্রিয়ার অর্ধায়ু জিনিসটা আসলে এটার উপর নির্ভর করে, ধরে নাও সময় আর কি। বিক্রিয়ার অর্ধায়ু মানে একটা টাইম, বুঝতে টাইম। তো এটা কি কির উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে, প্রভাবকের উপর ডিপেন্ড করতেছে, তারপর হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ অর্ধের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু তোমার জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে না, বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, বিক্রিয়কের কিসের উপর ডিপেন্ড করে না, প্রথম কোন বিক্রিয়াটা বিক্রিয়কের
ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, এটা একটু মুখস্থ রাখো। প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া কি? আসলে বিক্রিয়ার কয়েকটা প্রকারভেদ আছে, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, সেরকম। তো ওইখানের মধ্যে প্রথম ক্রম বিক্রিয়াটা হচ্ছে কি, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। আচ্ছা, বিক্রিয়ার হার সমীকরণ নিচের কোনটি? এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ জানতে চাইছে। সো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ কি হবে? এ এর আগে সহগ আছে 1, বি এর আগে সহগ 2, পি এর আগে সহগ আছে 1। আচ্ছা, তো বিক্রিয়ার হার সমীকরণ, ওকে। আচ্ছা দেখুন, বিক্রিয়ার হার একটা জিনিস আছে, একটা বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে হার ধ্রুবক না, এটা হচ্ছে বিক্রিয়ার হার। জাস্ট বিক্রিয়ার হার বললে আর, বিক্রিয়ার হার বোঝায়, বিক্রিয়ার হার বললে আর। যদি হার সমীকরণ বলে, হার সমীকরণ বললে অন্যরকম। আমরা একটা জিনিস, বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্রটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাতে উন্নীত গুণফলের সমানুপাতিক, ঘাতে উন্নীত গুণফলের সমানুপাতিক। এটা কি? এটা আসলে ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র আছে বইয়ের মধ্যে। এটা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাতে উন্নীত গুণফলের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাতে উন্নীত গুণফলের সক্রিয় ঘাতে উন্নীত গুণফলের সমানুপাতিক। তাহলে এটা দেখো, এখানে এ মূল এ বিক্রিয়া করছে প্লাস বি মূল বি বিক্রিয়া করছে ইকুয়ালস, এটার থেকে বিক্রিয়া উৎপন্ন হয়েছে সি মূল সি প্লাস ডি মূল ডি, এটা উৎপন্ন হয়েছে। তখন কি বিক্রিয়ার হার সমীকরণ, এখান এখান থেকে বিক্রিয়ার হার সমীকরণ বের করে দেয়। বিক্রিয়ার হার সমীকরণ ইকুয়ালস টু, এটা কিসের সমানুপাতিক বলছে? বিক্রিয়কের ঘাতে উন্নীত গুণফল। তো ঘাত, এখন এ এর ঘনমাত্রা, এটা 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 সক্রিয় ভর কোনটা? সক্রিয় ভর হচ্ছে তোমার ঘনমাত্রা আর আংশিক চাপ আর কি। তো মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ। সক্রিয় ভর হচ্ছে তিনটা, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে তোমার তরল পদার্থগুলোর জন্য, এটা মোলার, এটার একক থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য হচ্ছে আংশিক চাপ, আর হচ্ছে কঠিন পদার্থের জন্য এটার মান হচ্ছে 1। এটা হচ্ছে সক্রিয় ভর। তো সক্রিয় ভর আছে, সক্রিয় ভর হচ্ছে লিকুইড পদার্থের ক্ষেত্রে হচ্ছে মোলার ঘনমাত্রা, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটা হচ্ছে আংশিক চাপ, আর কঠিন পদার্থের ক্ষেত্রে এটার মান হচ্ছে 1। ধরে নাও এটা হচ্ছে লিকুইড পদার্থ, তো লিকুইড পদার্থের জন্য মোলার ঘনমাত্রা নিলাম এ, বলছে এর ঘাতে উন্নীত গুণফল। তো ঘাতে উন্নীত গুণফল মানে কি? এটা হচ্ছে এ, এ এটা ঘাত থাকবে, এটা কিন্তু বি এর উপর ঘাত থাকবে বি। এটা কার? দেখো কিসের? বিক্রিয়কের। কার? বিক্রিয়ক। এই যে বিক্রিয়ক গুলার, উৎপাদগুলো না কিন্তু। সক্রিয় ভরটা কার সমানুপাতিক? বিক্রিয়কের ঘনমাত্রার উপর ঘাতের সমানুপাতিক। বিক্রিয়কের ঘনমাত্রার উপর ঘাতের সমানুপাতিক কিসের উপর? বিক্রিয়কের উপর, নট উৎপাদ। তাহলে দেখো, এখানে বলছে বিক্রিয়ক কোনটা কোনটা আছে, এটা আর এটা, এই দুইটা বিক্রিয়ক। তো এগুলার ঘনমাত্রার ঘাতে উন্নীত গুণফলের সমানুপাতিক হবে অবভিয়াসলি। তাহলে দেখো, এটা হবে কি, ডিপি বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে, দেখো এ টু দি পাওয়ার 1 হবে ইন্টু বি টু দি পাওয়ার 2 হবে, এটা হবে, ঠিক আছে। এ টু দি পাওয়ার 1 হবে, বি টু দি পাওয়ার 2 হবে। এটা হচ্ছে সমীকরণ অনুসারে, এটা কিসের অনুসারে? সমীকরণ অনুসারে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো, এটা 1 আর 2 এগুলোকে দুটোটার যোগফল হচ্ছে মোটামুটি আহ, বিক্রিয়া অনুসারে হয়। মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু বলা হয় জিনিসটাকে। মানে এটা হচ্ছে একটা রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা করার মাধ্যমে একটা ভ্যালু পাই, সেটা সেটা সবসময় 1 আর 2, অর্থাৎ এর সামনে যেটা থাকে সেটা সবসময় হয় না। এটার জায়গায় তুমি অন্য যে কোনো একটা র্যান্ডম সংখ্যা বসাইতে পারো। এখানে র্যান্ডম সংখ্যা বসাইছে আলফা, এখানে বসাইছে বিটা। তো যদি আলফা বিটা না বসাইতো তাহলে কত হইতো? 1 আর 2 হইতো। তাহলে আমার মোট, আচ্ছা, চিনবা কিভাবে? এই যে উৎপাদের উৎপন্নের হার ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি উৎপাদের উৎপন্নের হার ইকুয়ালস টু হচ্ছে ওই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে কে বসাইছে? এ এর উপর একটা পাওয়ার 1 থাকার কথা, বাট 1 এর বদলে আলফা ধরছে, কারণ 1 সব সময়, মানে সহগটা সব সময় হয় না, মাঝে মাঝে সেটা এক্সপেরিমেন্ট, মানে যেটা আহ, পরীক্ষা করে পাই ওই ঘাটটা লেখা হয়। 1 এর জায়গায় অন্য কিছু, ধরো
থ্রি বা 0.4 এরকম লিখতে পারতো। ওটা না লিখে যেটা তোমার এক্সপেরিমেন্ট করে পাইছে ওটা লিখে। তো এখন আমার মোটামুটি ধর আমার এরকম কোশ্চেন থাকে, বিক্রিয়ার হার সমীকরণ এরকম যদি কোশ্চেন থাকে তাহলে কি হবে, ডিপি বাই ডিটি, এটা পি মানে কি প্রোডাক্ট, উৎপন্ন যেটা হয়েছে সেটা, ডিপি বাই ডিটি। হ্যাঁ, ডিপি বাই ডিটি উইল বি হচ্ছে এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে, বসবে হচ্ছে কে, এ টু দি পাওয়ার যে কোনো কিছু হতে পারে, বি টু দি পাওয়ার যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, হয়তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে পেলে সেটা হচ্ছে আলফা আর বিটা বসাই, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে ভাই সমীকরণ অনুসারে লিখছে, ডিপি বাই ডিটি সমান কি হতো, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার টু, এটা হতো তাই না, এটা ছিল না বিক্রিয়া এ প্লাস টু বি ইকুয়ালস টু হচ্ছে পি, এটা ছিল তাই না। তো সেজন্য আমার হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ কোনটা হবে, এটাও হবে এটাও হবে, দুটোটা হবে। তবে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে ভাবতে, এই আলফা বিটার মানগুলো এক্সপেরিমেন্ট করে পারতো, আর এটা হচ্ছে ফ্রম ইকুয়েশন, এটা সমীকরণ থেকে, এটা হচ্ছে সমীকরণ থেকে প্রাপ্ত। তো আমার দুইটাই অ্যান্সার হবে মোটামুটি, এটা হচ্ছে সবচেয়ে বেশি কারেক্ট। আর এইটা যদি না থাকে, অর্থাৎ এই জিনিসটা যদি না থাকে, তারপর হচ্ছে এটা ইউজ করবো আর কি মোটামুটি। বোঝা গেছে, হার সমীকরণ বললে এটা, উৎপন্ন হার ইকুয়ালস টু কে ইন্টু বিক্রিয়কের উপর তার ঘাত, বিক্রিয়কের উপর তার ঘাত, ঠিক আছে, বিক্রিয়ক প্রত্যেকটার উপর তার ঘাত। যদি এরকম ওয়ান টু গুলোর দেওয়া না থাকে, সেজন্য আলফা বিটা একটা সংখ্যা ধরা হয়, এই সংখ্যাগুলোর মান কিভাবে বের করে, এক্সপেরিমেন্ট করার মাধ্যমে বের করে। আর যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, এই যে আলফা ওয়ান টু বসাতে, তাহলে যদি থাকে তাহলে এটা বসাবা, এই কোশ্চেনটা যদি না থাকে তারপর হচ্ছে দ্বিতীয়টা বসাবো, দ্যাটস হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে হচ্ছে এখানে দেখো আমার যেহেতু আছে সেজন্য হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা, বাকি একটাও হবে না দেখো, বাকি এই যে এটা কেন হয় না, এটা হয় না কারণ হচ্ছে এখানে ডিবি বাই ডিটি দিছে। হ্যাঁ, তো আচ্ছা দেওয়া যায়, সমস্যা নেই, ডিবি বাই ডিটি দেওয়া যায়, কিন্তু হচ্ছে এই যে আলফা বিটা দেওয়াটা বেশি কারেক্ট। তো এটা যদি না থাকতো তখন তুমি এটা দাগাইতে পারতা, এটা দাগাইতে পারতে, যে কোনো একটা কিছু করতে পারতো। এটা হয় না এখানে, বি এর উপর স্কোয়ার দেওয়া নেই, ঠিক আছে, এটাই। আর এটা হতে পারতো, দুই নম্বরটা হতে পারতো, কিন্তু হয় নাই কেন, কারণ হচ্ছে তোমার এটা করা নেই, যে কি এই চার নাম্বারটা দেওয়া আছে, বেশি কারেক্ট বলা জিনিসটা দেওয়া আছে, বুঝতে পেরেছি, দ্যাটস ইট। আচ্ছা, দেখো এই যে বিক্রিয়ার হার সমীকরণ এখানে লেখা আছে মোটামুটি মাইনাস ডিএ বাই ডিটি অথবা ওয়ান বাই টু ডিপি বাই ডিটি, এটার সমীকরণ হচ্ছে এটা লেখা যায়, এটা হচ্ছে হয়, ঠিক আছে। বাট এখানে তোমার ওয়ান আর জায়গায় আলফা লিখছে, বিটার জায়গায় টু এর জায়গায় বিটা লিখছে, কেন, এই ভ্যালুগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো। তাহলে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারো, মাইনাস ডিএ বাই ডিটি মাইনাস ওয়ান বাই টু ডিবি বাই ডিটি, এটা তো আমরা বেসিক সমীকরণ এক নম্বর অনুসারে জানি। এই যে এটার মতো জানি না, এটার সমীকরণ যে আমরা বের করেছিলাম, এটা এক নম্বর অনুসারে জানি, এটা হচ্ছে বেসিক সমীকরণ, বিক্রিয়ার হার বুঝাইতেছে আসলে, ঠিক আছে, বিক্রিয়ার হার বুঝে মাইনাস মাইনাস অফ, এখানে ওয়ান তো সব, ওয়ান বাই ওয়ান তো দেওয়ার দরকার নেই সেজন্য ওয়ান, এই জায়গায় ওয়ান বাই ওয়ান তো দেওয়ার দরকার নেই সেজন্য মাইনাস দিছে, মাইনাস ওয়ান বাই টু দিছে যেহেতু শক টু, তারপর প্লাস ওয়ান বাই ওয়ান তো দেওয়ার দরকার নেই যেহেতু শক ওয়ান, এগুলো হচ্ছে বিক্রিয়ার হার আর আর সমীকরণ ইকুয়ালস টু কে ইন্টু এ, মানে বিক্রিয়কের ঘাতে উন্নীত, এর ঘাত হচ্ছে ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার টু, বি টু দি পাওয়ার টু দিছে একটু বসাইছে, কিন্তু এখানে যেহেতু ভ্যালু দুটা এক্সপেরিমেন্টাল সেজন্য আলফা আর বিটা ধরছে, যদি আলফা বিটা না ধরে এক দুই ধরতো আমরা এক দুই গুলো দেখাইতে পারতাম, বুঝতে পারছো। এটা হয় না কেন, এখানে হাফ দেওয়া নেই, ঠিক আছে, সেজন্য এটা হয়নি। এটা হয় না কেন, এখানে হচ্ছে বি এর উপর টু দেওয়া নেই, রিপিটেড, এটা তো হবেই না, তাহলে এটা হচ্ছে অ্যান্সার ডি। আই থিঙ্ক বুঝতে পারছি। আচ্ছা, দেখো বিভিন্ন ধরনের ক্রম বিক্রিয়া এগুলো একটু দেখাই। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়া, এটা অর্ডার বিক্রিয়া হচ্ছে শূন্য ক্রম, তিন প্রকার, শূন্য ক্রম প্লেট বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার বিক্রিয়া, এটা হচ্ছে তিন প্রকার, অর্ডারের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া।
তৃতীয় ক্রম বিক্রিয়া। এখন শূন্য ক্রম বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমার লেখচিত্রগুলো মোটামুটি ঘনমাত্রার লেখচিত্র সময়ের সাথে একদম সমানুপাতিক ভাবে কমতে থাকে। সময় যত বাড়ে লেখচিত্র তোমার ঘনমাত্রা তত কমতে থাকে। কিভাবে কমে? সমানুপাতিক ভাবে। বাট প্রথম ক্রম বিক্রিয়াতে কি হয়? একটু ঢালুভাবে কমে। তো দ্বিতীয় ক্রম বিক্রিয়াতে আরো ঢালুভাবে হচ্ছে একদম মোটামুটি কমে আর কি, সেরকম বলা যায়। সো কোন বিক্রিয়ার লেখচিত্র অন্যগুলো থেকে আলাদা? তো এই দুইটা তো মোটামুটি একটু সেম দেখা যাচ্ছে। যেন প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া যেটা সেটা তো আলাদা। এই দুইটা একটু সেম দেখা যাচ্ছে। যদিও এটা এটা মোটামুটি একটু কম আকারে হচ্ছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা একটু কম। সরি, প্রথম ক্রম বিক্রিয়াটা একটু কম আকারে হচ্ছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা একটু বেশি আকারে কমতেছে। সেটাই হচ্ছে মোটামুটি একদম, কিন্তু কমার ধরনটা হচ্ছে সেম। আর শূন্য ক্রম বিক্রিয়াটা সমানুপাতিক ভাবে কমতেছে, ঠিক আছে? সেজন্য এটা হচ্ছে অন্য দুইটা থেকে আলাদা। তো আমরা নতুন কি শিখলাম? ক্রম বিক্রিয়া কয় প্রকার? তিন প্রকার: শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। শূন্য ক্রম বিক্রিয়াটা লেখচিত্রটা ঘনমাত্রার সাথে সাথে একদম কমে যায়। আর প্রথম ক্রম বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা একটু ভালোভাবে কমে। তবে প্রথম ক্রমটা একটু হালকা, আর দ্বিতীয় ক্রমটা খুব স্পিড কম, সেটা। আর এখানে বলছে কোন লেখচিত্র ঘনমাত্রার সময় লেখচিত্র অন্যগুলো থেকে আলাদা, শূন্য ক্রম বিক্রিয়া যেহেতু এটা সোজাসুজি ভাবে কম। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম কি, প্রথম ক্রম বিক্রিয়া কোনটির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভরশীল করে না। প্রথম ক্রম বিক্রিয়াটা বিক্রিয়ার ঘনমাত্রার উপর কোনো নির্ভর করে না। সেটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে আহ তাপমাত্রার উপর নির্ভর করে, প্রবাহকের উপর নির্ভর করে, হচ্ছে বিক্রিয়ার মনে করো সময়, তাপমাত্রা, প্রবাহক আর সময়ের উপর নির্ভর করে প্রথম ক্রম বিক্রিয়াটা। এগুলো নতুন নতুন জিনিস শিখছে, এই জিনিসটা একটু লিখো, পাশে লিখে শিখো। বিক্রিয়ার ক্রম তিন প্রকার, প্রত্যেকটা লেখচিত্র প্রথম ক্রম বিক্রিয়াগুলো কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা, সময় আর হচ্ছে প্রবাহকের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে না? ঘনমাত্রার উপর নির্ভর করে না, প্রথম ক্রম বিক্রিয়াটা শুধু। ঠিক আছে? Okay. তাহলে এখন দেখো, আহ বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ, দেখো, হার সমীকরণ হওয়ার কথা ছিল কি, এ কে ইন্টু পি টু দি পাওয়ার টু, এটা হওয়ার কথা ছিল। এটা হচ্ছে সমীকরণ অনুসারে হওয়ার কথা ছিল, এটা দেখছো। বিক্রিয়ার হার সমীকরণ রেট ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু, অর্থাৎ বিক্রিয়কের উপর তার পাওয়ার, উৎপাদক বিক্রিয়কের উপর তার পাওয়ার, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিন্তু এই হার সমীকরণটা ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে ওরা নিজেরা বলেই দিছে। কারণ আমরা কি বলছিলাম, এই ভ্যালুটা কিন্তু সমীকরণের এক্সপেরিমেন্টাল ভ্যালু, কিন্তু এই এটার উপর আলফা, এটার উপর বিটা দেওয়া। তাহলে এখানে এরা নিজে নিজে আলফা সমান 1, বিটা সমান 1 এটা ধরে নিছে। এটা এক্সপেরিমেন্টের মধ্যে পাইছে আলফা সমান 1, বিটা সমান 1 এটা। ঠিক আছে? তাই আমরা আমাদের জেনারেল ইকুয়েশন কি হইতো, আবার বলতেছি দেখো। জেনারেলি জেনারেলি আমাদের হইতে হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে এ এ প্লাস টু বি ইকুয়ালস টু হইতেছে কি পাইছি আমরা, ডি ডি পাইছি। তো এটা রেট ইকুয়েশন আর ইকুয়ালস টু কি হইতো এক্সপেরিমেন্ট অনুসারে, কে ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার। আমরা তারপর কি বলছিলাম, এটা তো তোমার ইকুয়েশনে, তো আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু কি লিখতে হয়, ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার আলফা। সেটা হচ্ছে বিটা, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত। তার এরা এরা কোশ্চেন আমাকে দিয়ে দিছে যে এটার মান হচ্ছে, হ্যাঁ, এটার মান হচ্ছে তোমার হচ্ছে আমি দিয়ে দিছে হচ্ছে রেট সমান কে ইন্টু আলফা বি, কে ইন্টু এ বি, এটা দেওয়া আছে। তাহলে ভ্যালু কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। তার মানে এরা আলফার মান মনে মনে কত ধরছে? 1 ধরছে। বিটার মান কত ধরছে? 1 ধরছে। তাহলে তারা আলফা বি সমান, বিটা সমান 1 ধরছে। কিন্তু এটা আসলে এরকম না, এটা হচ্ছে এরকম। বাট যদি আমরা আমাদেরকে লিখতে বলতো, বাট এরা যেহেতু দিয়ে দিছে, এটা যেটা দিয়ে দিছে আমাকে ওটা ইউজ করতে হবে। ওকে, তাহলে দেখি, বলছে উভয়ের ঘনমাত্রা দ্বিগুণ করলে তাহলে বিক্রিয়ার হার কত বৃদ্ধি পাবে। ওকে, দেখা যাক। উভয়ের ঘনমাত্রা দ্বিগুণ, তাহলে কে ইন্টু এ এর ঘনমাত্রা 2 গুণ করছে, তাহলে 2a, বি এর ঘনমাত্রা 2 গুণ করছে, তাহলে 2b। পাওয়ার তো দুটোটার 1, তাই না? তাহলে কত হচ্ছে 4 ইন্টু কে ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে? এটা আগের বিক্রিয়ার হার না, তাহলে 4 ইন্টু, তাহলে এটা হচ্ছে আর ওয়ান, আর ওয়ান সমান কে ইন্টু দেওয়া আছে এ ইন্টু
বি, তাহলে এখান থেকে আমরা পেলাম 4 × R1, তার মানে বিক্রিয়ার হার টু নতুন বিক্রিয়ার হার আর টু আগের বিক্রিয়ার হারে কত গুণ হয়েছে, 4 গুণ। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার হবে কত গুণ, 4 গুণ। বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা, যদি এটা হচ্ছে এই ইকুয়েশন অনুসারে আমাকে যদি এই জিনিসটা দেওয়া না থাকতো, ইকুয়েশনটা যদি দেওয়া না থাকতো তাহলে কয় গুণ হতো, একটু আমরা প্র্যাকটিস করি। ইকুয়েশনটা যদি দেওয়া না থাকতো তাহলে আমরা তো এই যে এই সমীকরণ অনুসারে কাজ করতাম, এই সমীকরণ অনুসারে কাজ করতাম। যেহেতু আমাকে ইকুয়েশনটা দেওয়া নেই তাহলে আমি এক্সপেরিমেন্টাল ওই যে বিক্রিয়ার ইকুয়েশনটা অনুসারে কাজ করতাম। তাহলে আমার তখন হতো হচ্ছে কে ইকুয়ালস, ধর R1 সমান হতো কি কে ইন্টু এ অফ বি স্কোয়ার, এটা হতো। তারপর R2 সমান কি হতো, কে ইন্টু এ এর মান দ্বিগুণ করছে, ওকে, ইন্টু বি এর মান দ্বিগুণ করছে 2 স্কোয়ার, তাহলে কত হতো কে ইন্টু 2a ইন্টু 4b, কত না 2 স্কোয়ার মানে 4, তাহলে কত 4 2 8, 8 ইন্টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, এটা তো স্কোয়ার থাকতো উপর, তাহলে এটার মান হচ্ছে কি R2, তাহলে 8 ইন্টু R1, তাহলে কয় গুণ হতো, 8 গুণ হতো। তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্টাল সমীকরণ অনুযায়ী, এক্সপেরিমেন্টাল সমীকরণ যেটা আমাকে দেওয়া আছে ওটা অনুযায়ী কত গুণ হয়েছে, 4 গুণ। বাট আমরা যেটা ইকুয়েশন থেকে পাইছি, সমীকরণ থেকে পাইছি, ওটা অনুযায়ী কয় গুণ, 8 গুণ। সো দুইটা আসলে ডিফারেন্স, তাহলে এটা কখন ইউজ করব, এটা ইউজ করব হচ্ছে যখন প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে বিক্রিয়ার হার সমীকরণ এত, হ্যাঁ, তখন যখন এটা কখন ইউজ করব, কিছু বলে দেওয়া নেই, তোমাকে জাস্ট জিজ্ঞেস করছে বিক্রিয়া আর এটা দ্বিগুণ করছে, এটা 3 গুণ করছে, বিক্রিয়ার হার কত গুণ হবে দেখা, এটা। ওকে, মোটামুটি অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এ এবং উৎপাদের ক্ষেত্রে নিম্নের কোন লেখচিত্র দেখানো হলো, কোন লেখচিত্রটি অশুদ্ধ মানে ভুল বলছে, কোন লেখচিত্রটি ভুল। আমরা কিছুক্ষণ আগে প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র দেখেছিলাম, ঘনমাত্রা ভার্সেস টাইম, এরকম লেখচিত্র একটা দেখেছিলাম এভাবে, এরকম। ঠিক আছে, এই যে দেখো, এই যে ঘনমাত্রা ভার্সেস টাইম লেখচিত্র এটা। তো এখন মোটামুটি এই জায়গায় আসো, এই যে ঘনমাত্রা ভার্সেস টাইম লেখচিত্র, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো ঘনমাত্রা যতই, সরি টাইম যত বাড়তেছে ঘনমাত্রা কমতেছে, তাহলে তো ঠিক আছে। এটা একটু বাঁকা করে দিছে, এখানে বোঝা যাচ্ছে না, তোমার বইয়ে হয়তো বোঝা যাবে, এরকম বাঁকা করে দিছে, সেটা হচ্ছে ঘনমাত্রা বাড়তেছে, তাহলে এটা ওকে ওকে। তারপর দেখো, হম, তারপর এই যে লন এ ভার্সেস টি, আচ্ছা লন দিয়ে দিছে, লন দিয়ে দিলে বুঝলাম জিনিসটা হচ্ছে তোমার এটা বাঁকা থাকলেও লন দেওয়ার কারণে সোজা হয়ে যাবে, কিন্তু একটা ঘটনা তো সঠিক যে তোমার ঘনমাত্রা বাড়াইলে, সময় বাড়াইলে ঘনমাত্রা তো বাড়ে না, ঘনমাত্রা তো আসলে কমে, তো সেজন্য হচ্ছে এটা সঠিক না। লেখচিত্রটা হওয়ার দরকার ছিল এইভাবে, লন এ, লন এ বাই, লন এ এর সাথে যদি টাইমের রিলেশন থাকতো লেখচিত্র আসলে এইভাবে, আর ঘনমাত্রা বেশি ছিল এই জায়গায় বেশি ছিল ঘনমাত্রা, তারপর আস্তে 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 কি কমে যাচ্ছে ঘনমাত্রা, এভাবে হওয়ার কথা ছিল, তাহলে এটা হচ্ছে ঠিক না। ঠিক আছে, একটু কষ্ট হবে যেহেতু এটা হচ্ছে নতুন টপিক, পুরাই নতুন টপিক ক্রমবিক্রিয়া। তারপর হচ্ছে এই জায়গায় আসো, এখন ঘনমাত্রা এটা হচ্ছে হার দিছে মাইনাস ডিএ বাই ডিটি, মাইনাস ডিএ বাই ডিটি কখন, হার হার বিক্রিয়ার ঘনমাত্রা যত বেশি থাকবে তত হার বাড়তে থাকবে, সেটা তো স্বাভাবিক। ঘনমাত্রা বেশি হলে হার বেশি, কারণ দেখো আর ইজ আর ইকুয়ালস টু কি ডিএ বাই ডিটি, তাহলে দেখো আর ঘনমাত্রার সমানুপাতিক, কিন্তু তো ঘনমাত্রা সমানুপাতিক মানে কি, যত বিক্রিয়ার ঘনমাত্রা বেশি থাকবে তত বিক্রিয়ার হার বেশি হবে, তাহলে এটা ওকে, এটা হচ্ছে রাইট। আর এটা হচ্ছে অনুপাত, লনের ভিতর আদি ঘনমাত্রা চূড়ান্ত ঘনমাত্রার অনুপাত, এটা সবসময় এরকম থাকবে। সো আমার আলটিমেটলি এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না সেটা আবার বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো ঘনমাত্রা তো আমরা জানি, ঘনমাত্রা যত
টাইম যত বাড়ে ঘনমাত্রা তত কমে, কিন্তু এখানে লন দিয়ে লিখছে। হ্যাঁ, লন দিয়ে লিখলে এরকম বাঁকা লেখচিত্রটা সোজা হয়ে যাবে, ওটা মানলাম। কিন্তু এটা তো টাইম বাড়ার সাথে সাথে আর ঘনমাত্রা বাড়বে এরকম তো কোনো কিছু হবে না। এরকম তো হবে না। লেখচিত্রটা অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে এইভাবে, এইভাবে হচ্ছে লন এ, তারপর এদিকে হচ্ছে টি, এইভাবে সোজা ভাবে হয়তো কমতেছে, এইভাবে সোজা এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এরা দিচ্ছে বাড়তেছে। অর্থাৎ টাইম বাড়ার সাথে সাথে ঘনমাত্রা বাড়তেছে। লন দেওয়ার কারণ হচ্ছে এরকম বাঁকা লেখচিত্রকে সোজা লেখচিত্রে পরিণত করা। দ্যাটস ইট। তাহলে হচ্ছে মোটামুটি এই যে একটা, এই পোর্শনটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? এই যে দেখো এখানে দেওয়া আছে কমার কথা ছিল, বাট এটা দিচ্ছে বাড়তেছে। ওকে। আচ্ছা দেখো, সঠিক নয়, এটা আবার দিছে, রিপিট কোশ্চেন আসছে। এটা তো সঠিক, ঘনমাত্রার সাথে সাথে কমে। হ্যাঁ, লন এ বাই টি, এই যে দেখছো লন এ বাই টি, লন এ দিলে তো এরকম বাঁকা লেখচিত্রটা সোজা হয়ে যায়। ওকে, হয়েছে, ফাইন, সোজা হয়েছে। কিন্তু ঘনমাত্রা টাইম যখন বাড়তেছে ঘনমাত্রা কমতেছে। ওকে, টাইম যতই এদিকে সামনে বাড়তেছে ঘনমাত্রা আস্তে 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 কমতেছে, তাহলে ওকে, এই লেখচিত্রটা ওকে। এই লেখচিত্রটা লনে, ঘনমাত্রা এটা কি করছে, বাঁকা লেখচিত্রকে সোজা করছে। ওকে, ফাইন, মেনে নিলাম। কিন্তু টাইম যত বাড়তেছে ঘনমাত্রা তত দেখি উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে বাড়তেছে, তাহলে এটা নট তোমার হচ্ছে ভালো চিত্র না। এই যে দেখলাম, আদি বাই চূড়ান্ত এই অনুপাতটা সবসময় মূল্যবিন্দু এভাবে সরলরেখা হয়। তাহলে ওকে, এটা ফাইন। বুঝছো? রিপিট কোশ্চেন হচ্ছে। আচ্ছা, নিম্নের কোনটি চারটি পরীক্ষালব্ধ বেগ সমীকরণ দেওয়া হয়েছে? পরীক্ষালব্ধ বলছে, সো ইটস এইখানের এক্সপেরিমেন্টাল না, পরীক্ষালব্ধ বলছে। সো ওকে, ফাইন। তো এখানে যেটা দিছে ওইখানে ওইটা ইউজ করতে হবে। হ্যাঁ, পরীক্ষালব্ধ বলছে তাই, ওকে, ফাইন। কোন বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া হইতে পারে? ওকে, এখানে দেখো পরীক্ষালব্ধ, এখানে দেখো এটার পরীক্ষালব্ধ ফলাফলটা তোমার এ এর উপর ডিপেন্ড করতেছে, বাট বি এর উপর কোনো ডিপেন্ড করতেছে না, সেজন্য হচ্ছে এটা বি এর কোনো কিছু দাও নেই। বাট অ্যাকচুয়ালি কত হওয়ার কথা ছিল, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কে ইন্টু এ ইন্টু বি, এটা ছিল তার হার সমীকরণ হওয়ার কথা ছিল। এটা আমার সমীকরণ অনুসারে প্রত্যেকটার ঘাতের ঘাত ওয়ান ওয়ান। কিন্তু এখানে দেখো এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, শুধু এ এর উপর স্কয়ার এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে এটা কখনো মৌলিক বিক্রিয়া হইতে পারবে না। আবার দেখো সি ইন্টু ডি স্কয়ার, এখানে দেখো ডি এর ঘাত আছে ওয়ান, বাট এখানে বসাইতে হচ্ছে টু। তারপরে এটা কখনো হচ্ছে ঠিক না। ওকে, এটা কখনো কিনা ঠিক না। তাহলে এখানে দেখো আবার এই 3 নম্বর কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে আহ, ঠিক না, মানে এটা এক্সপেরিমেন্টাল, অবশ্যই এক্সপেরিমেন্টাল দিক দিয়ে ঠিক, কিন্তু আসলে আমরা সমীকরণ যেভাবে লিখি ওইভাবে কিন্তু না। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, ডি এর পাওয়ার হওয়া ছিল ওয়ান, হয়ে গেছে টু। ওকে, আবার দেখো 3 নাম্বার, দেখো এখানে কিন্তু আবার ওএইচ এর উপর কে এর, এটা কিন্তু ওএইচ এর উপর আবার কিন্তু ডিপেন্ড করতেছে না, তাহলে একটা কিন্তু অনুপস্থিত, তাহলে এটা হচ্ছে না। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা দেখো অক্সিজেনের উপর ডিপেন্ড করতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে। তারপর এটা সহগ ওয়ান, 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 এটা সহগ ওয়ান। তাহলে হচ্ছে এটাকে মৌলিক বিক্রিয়া বলা যায়। অর্থাৎ যে মানে মৌলিক বিক্রিয়া কারা? মৌলিক বিক্রিয়া হচ্ছে ওসব বিক্রিয়া যেগুলোতে যেগুলোতে এক্সপেরিমেন্টাল যে কে, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করে যে কে পাওয়া যায়, সেটার সাথে আমাদের সমীকরণের যে কে, হ্যাঁ সমীকরণের কে মানে ঘাতে উন্নীত যে কে, ওটা একদম হুবহু মিলে যায়, তারপর ওই বিক্রিয়াগুলোকে আমরা মৌলিক বিক্রিয়া বলবো। এবং মৌলিক বিক্রিয়া দেখো ছোট ছোট পরমাণু ইউজ হবে, একদম এরকম বড় যৌগটাও ইউজ হবে না। ধরো নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস, অক্সিজেন পরমাণু, এগুলো ইউজ হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি মৌলিক বিক্রিয়া। তাহলে আবার বলতেছি কি, যে অর্থাৎ যে বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা, আর এইটা হচ্ছে আমাদের কি, ইকুয়েশন ভ্যালু। তো এক্সপেরিমেন্টাল ভ্যালুতে আলফা বিটা ধরছে, তো আলফা বিটার মান যে কোনো কিছু হতে পারে এক্সপেরিমেন্ট অনুসারে, কিন্তু আমরা সমীকরণ অনুসারে দেখছি হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান হবে, এটার মান টু হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু বাই এনি চান্স যদি আলফার মান সমান ওয়ান, এক্সপেরিমেন্ট অনুসারে এরকম আসে যে আলফার মান ওয়ান এবং বিটার মান টু, এরকম যদি এক্সপেরিমেন্ট অনুসারে আসে, তখন আমরা এই বিক্রিয়াকে বলতে পারবো হচ্ছে মৌলিক বিক্রিয়া। যখন এই সমীকরণ আর সমীকরণটা একই আসে, এখানে আসে ওয়ান, এখানে আসে টু, এক্সপেরিমেন্টের ভ্যালু গুলো সেম আসে, তখন আমরা বিক্রিয়াকে বলবো হচ্ছে মৌলিক বিক্রিয়া। তাহলে এখান থেকে বলা যায় এই বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই টু জেড এর জন্য নির্দিষ্ট তাপমাত্রায় কিছু ইয়া পাওয়া গেছে। এটা হচ্ছে
দিছে ফাইন, এখানে বলছে আদি বেগ দিছে এত, আদি বেগ দিছে এত, এত, ফাইন। এটা এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, এটা হচ্ছে জেড এর জন্য। আচ্ছা, তো আমাকে জিজ্ঞেস করছে কি নিউক্লিয়ার ব্যাক সমীকরণ কোনটি, ব্যাক সমীকরণ। আচ্ছা একটু চেষ্টা, মানে ব্যাক সমীকরণ আর কি, ওটা হার সমীকরণটা আর কি, কোনটা আসে, তো একটু চিন্তা করতে হবে। দেখো এখানে দেওয়া আছে ওয়ান, এখানে ওয়ান, এখানে থ্রি। দেখো এখানে, দেখো ওর ঘনমাত্রা কি হয়েছে, এক্স এর ঘনমাত্রা আগে ছিল ওয়ান, তারপরে ওয়ান, তার মানে ঘনমাত্রা কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এখানে ঘনমাত্রা আগে ছিল ওয়ান, এখানে হয়ে গেল টু, এটা হয়ে গেল থ্রি, এটা হয়ে গেল ওয়ান। ঠিক আছে, তো এখন মোটামুটি বলা যায় কি এটার কোনো পরিবর্তন আসলে এখানে নাই, এক্স এর কোনো পরিবর্তন আসলে এখানে হয় না। তারপর পরিবর্তন কার হয়, ওয়াই এর পরিবর্তন হয়, আর জেড এর পরিবর্তন হয়। আর দেখো বিক্রিয়ার হার সমীকরণের ক্ষেত্রে আমরা কি উৎপাদ লিখি, কোনো সময় কি উৎপাদ লিখেছিলাম, মনে পড়ে? উৎপাদ কি লিখি না, আসলে কোনো উৎপাদ আসলে আমরা লিখি না। আমরা এটার অ্যাকচুয়ালি কোনটা হতো, আমাদের সমীকরণ কোনটা হতো, সমীকরণ অনুসারে আর ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু এক্স এর ঘনমাত্রা ইন্টু ওয়াই এর ঘনমাত্রা, যেহেতু দুইজনের পাওয়ারই হচ্ছে ওয়ান আর ওয়ান, এটা ওয়ান, সেজন্য এটা ওয়ান, এটা ওয়ান। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, সরি ইকুয়েশনের, এটা আমাদের ইকুয়েশন। কিন্তু এখানে আমাকে দিয়েছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। দেখো এখানে এক্সপেরিমেন্টাল ভ্যালু পরিবর্তন করেছে কোনটা, এক্স এর এক্স, দেখো আগে যা ছিল পরও তা রয়ে গেছে, এক্স এর কোনো পরিবর্তন হয় নাই। জেড তো আমরা লিখি না, সেজন্য জেডও, এক্স এর যেহেতু কোনো পরিবর্তন হয় না, এক্সও বাদ, তাহলে আমার পরিবর্তন হয়েছে কি ওয়াই, এক থেকে কত আসছে, দুই আসছে, দ্যাটস ওয়াই, মানে দ্বিগুণ হয়েছে আর কি, মানে এক থেকে দুই দ্বিগুণ। তার মানে আমরা সেজন্য হচ্ছে এটা রাখবো না, যেটা এক্স নাই, এক্স ওয়ালা যেটা আছে সেটা বাদ, এক্স তো আমার লাগবে না, শুধুমাত্র ওয়াই ওয়ালা যেটা আছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ঘটনাকে বুঝতে পারছো? এখানে দেখো এই জেড তো আমরা লিখি না, সেজন্য সেটা বাদ, তাহলে জেড আমরা আসবেই না, কারণ উৎপাদকে আমরা কখনো লিখি না। ওকে, তারপর দেখো বিক্রিয়কের ক্ষেত্রে এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু ওয়ান, এক্স এর ক্ষেত্রে অর্থাৎ আদি অবস্থায় এটার ভ্যালু এক, চূড়ান্ত অবস্থায় এটার ভ্যালু এক, সেজন্য হচ্ছে এটা কখনো ইউজ হবে না, কারণ এক্স এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ওয়াই এরটা লিখবো। বিক্রিয়ার হার সমীকরণের ঘাতগুলো আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখায়, মাত্রা, বিক্রিয়ার মাত্রা বা বিক্রিয়ার অর্ডার। বিক্রিয়ার অর্ডার কি, বিক্রিয়ার অর্ডার হলো সিম্পলি আলফা প্লাস বিটা। তুমি আলফাকেও চিনো, বিটাকেও চিনো। আলফা কি, এক্সপেরিমেন্টাল ভ্যালুতে অথবা এই যে ভ্যালুর মধ্যে যেটা হচ্ছে এ এর পাওয়ার, এ এর পর একটা যোগের পাওয়ার, বি এর পাওয়ার। আচ্ছা এখন তিনটা থাকলে অবশ্যই এটা যোগ হতো, ধরো সি এর উপর যদি যদি থ্রি থাকতো, হ্যাঁ ওইটা যোগ হতো, সমস্যা নেই। হ্যাঁ সি এর উপর গামা থাকতো, তখন আলফা বিটা গামা হয়ে থাকতো। তো কোনো একটা বিক্রিয়ার অর্ডার, অর্ডার বা মাত্রা হচ্ছে আলফা প্লাস বিটা, অর্থাৎ ঘাতগুলোর যোগফলকে বলা হয় অর্ডার, ঘাতগুলোর যোগফলকে কি বলে, অর্ডার। ওকে, দেখো কোন একটা বিক্রিয়ার, বিক্রিয়ার হার সমীকরণের বিক্রিয়কগুলোর ঘনমাত্রার ঘাতের সমষ্টিকে, হ্যাঁ, বিক্রিয়কগুলোর, বিক্রিয়কগুলোর ঘনমাত্রার ঘাতের সমষ্টি, ঘাতের সমষ্টিকে কি বলে, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। ঠিক আছে, বিক্রিয়াগুলোর ঘনমাত্রাগুলোর ঘাতের সমষ্টিকে কি বলে, অর্ডার বলা হয়। তাহলে বলতো এই বিক্রিয়ার ঘাত কত, এই বিক্রিয়ার ঘাত হচ্ছে সিম্পলি দুই, কত, দুই, কেমনে, এটার অর্ডার হচ্ছে ওয়ান, এটার অর্ডার হচ্ছে ওয়ান, তাহলে একে একে কত, দুই, এই বিক্রিয়াটার অর্ডার দুই। ঠিক আছে, ওকে ফাইন। তারপর যদি এই ইকুয়েশনটা দেওয়া না থাকতো, যদি ইকুয়েশনটা দেওয়া না থাকতো তখন তার অর্ডার কত হতো, তার অর্ডার হতো হচ্ছে এটা, এটা না বিক্রিয়ার তখন সমীকরণ হতো এটা, এ কে ইন্টু এ টু দি পাওয়ার হচ্ছে ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে টু, তাহলে তার অর্ডার কত হচ্ছে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি। যদি এই সমীকরণটা দেওয়া না থাকতো তখন আমার কি হতো, মৌলিক বিক্রিয়া হতো এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে আমার ইয়ার ভ্যালুটা সমান, এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা সেটার সাথে হচ্ছে কি ওই কি বলো নতুন যে ইকুয়েশনের ভ্যালু এটা হচ্ছে সমান, সেজন্য হচ্ছে তখন থাকবে না তিন, বাট যখন দেওয়া থাকবে তখন হবে দুই। জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিও, ক্রমের বিক্রিয়াটা। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়াটাই সবচেয়ে বেশি আসে, দেখছো মূল বিন্দুগামী সরলরেখা
কোনটার ক্ষেত্রে পাওয়া যাবে? মূলবিন্দু সরলরেখা পাওয়া সবসময় যায় হচ্ছে তোমার এই যে এটা দেখো, এটা ঘনমাত্রার সাথে এই লেখচিত্রটা তো এরকম আমরা দেখেছিলাম, ঘনমাত্রার সাথে টাইমের লেখচিত্রটা এরকম। ওকে, তারপরে হচ্ছে হারের সাথে টাইমের লেখচিত্রটা হচ্ছে এরকম, বিক্রিয়ার হারের সাথে টাইমের লেখচিত্রটা কিরকম, এটা এটা তো হয় আসলে। আচ্ছা সরি, বিক্রিয়ার হারের সাথে টাইমের লেখচিত্র না, এটা হচ্ছে বিক্রিয়া, দেখো এই যে দেখেছি, সেই বিক্রিয়ার হারের সাথে এ এর লেখচিত্রটা মূলবিন্দু এবং সরল। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, অপশন গুলো সব মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। কার সাথে কার লেখচিত্রটা কিরকম হচ্ছে, শুধুমাত্র ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে, শুধুমাত্র ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, বিক্রিয়ার হারের সাথে এই জিনিসটা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে এই ঘনমাত্রার যে লেখচিত্র সেটা মূলবিন্দু এবং লেখচিত্র। বলে যে বিক্রিয়ার হারের সাথে এ এর মানে ঘনমাত্রার লেখচিত্র যেটা সেটা হচ্ছে মূলবিন্দু, এটা মূলবিন্দু না। তারপর হচ্ছে লগ এ ভার্সেস টি, সেটা তো মোটামুটি এর লেখচিত্র এরকম। কোনটা মূল বিন্দু হবে না, বাট সরল রেখা, বাট মূল দিকে হবে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, অ্যান্সার হচ্ছে এটা। বিক্রিয়ার তাৎক্ষণিক গতির জন্য কোনটি সঠিক, দেখো ওয়ান বাই এ, ওয়ান বাই টু, -1/2 ইন্টু এ হবে, -1/2 ইন্টু বি হবে, এটার কত -1/2 এ ডিএ বাই ডিটি, -1/2 ডিবি বাই ডিটি, 1/2 +1/2 ডিসি বাই ডিটি +1/2 ডিডি বাই ডিটি। তাহলে কোনটা সঠিক দেখো, এই যে দেখো এটা সি নাম্বারটা, এটা হচ্ছে -1/2 দেয় নাই, এটার ক্ষেত্রে প্লাস দিয়ে রাখছে, এটার ক্ষেত্রে 1 + 1/2 দেয় নাই, তাহলে হচ্ছে এবিসি গতির সমীকরণ, আচ্ছা সমীকরণ দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, আমরা এটা ইউজ করবো সামনে, হ্যাঁ এটা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের যেটা থাকতো এ কে ইন্টু এ ইন্টু বি, এটা হতো না, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, এটা আমাকে দিয়েছে। প্রারম্ভিক ঘনমাত্রা দ্বিগুণ করলে, এ এর ঘনমাত্রা দ্বিগুণ করলে বিক্রিয়াটির প্রারম্ভিক গতি কত গুণ হবে, হ্যাঁ দেখা যাক, ভি ইকুয়ালস টু কে ইন্টু দুই গুণ করছে 2a স্কয়ার, কত হচ্ছে কে ইন্টু 4a স্কয়ার, দ্যাট ইজ 4 ইন্টু কে ইন্টু এ, দ্যাট ইজ এটা আগের ঘনমাত্রা 4 গুণ হয়ে যেত, কত 4 গুণ, দেখছো। ওকে, এখন আরেকটা কোশ্চেন করি, একটা কোশ্চেন করি, এটা তো বুঝছো মোটামুটি, আশা করছি বুঝছো, এটা তো ঠিক এতটুকু দিছে, তোমাকে যদি এখানে এ এর জায়গায় কি বি দিত, বি এর প্রারম্ভিক ঘনমাত্রা যদি দ্বিগুণ করা হয় বিক্রিয়াটির প্রারম্ভিক গতি কত গুণ হবে, তাহলে দেখো এই জায়গায়, এই জায়গায় কি কোনো বি আছে, তাহলে এটার ঘনমাত্রা কি বি এর উপর ডিপেন্ড করতেছে, না, তাহলে কোনো চেঞ্জ হবে না, অ্যান্সারে দেওয়া থাকবে তখন নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে না, অথবা এক গুণ হবে, এক দেওয়া থাকবে, এক দ্বিগুণ করলে তো কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো। এই জায়গায় শুধু হচ্ছে এ এর উপর ডিপেন্ড করতেছে, সেজন্য এ দ্বিগুণ করলে এটা 4 গুণ হয়ে যায়, স্কয়ার যেহেতু আছে, আর এর উপর ডিপেন্ড করতেছে, বাট আমি বি দ্বিগুণ না, বি যদি 1000 গুণ করি তাহলে কোনো লাভ নাই, বি যদি কি করি 1000 গুণ করি আমার হচ্ছে কোনো লাভ নাই, বি এর কোনো পরিবর্তন আসলে ডিপেন্ড করে না বি এর উপর, জিনিসটাকে বুঝছে। হ্যাঁ, যখন এটা দেওয়া না থাকতো তখন একটা কথা ছিল, তখন এর উপর ডিপেন্ড করতো, বি এর উপর ডিপেন্ড করতো, হ্যাঁ, এ এক গুণ করে আর কি, ধরো দ্বিগুণ করলে দ্বিগুণ হতো, 4 গুণ দুইটা, ওরকম টাইপস। কিন্তু এখন যেহেতু সমীকরণটা দিয়ে দিছে, তাহলে যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু এটা আমাকে ইউজ করতে হবে, ইকুয়েশনেরটা ইউজ করা যাবে না, সেজন্য আমরা এটা ইউজ করে দেখতেছি, শুধুমাত্র এ এর উপর ডিপেন্ড করছে, বি দ্বিগুণ করলে কোনো লাভ নাই। আচ্ছা, এখানে দেখো কোন একটা বিক্রিয়ার বেগ ধ্রুবক কে এর মাত্রা যদি 3 বার হয় তবে বিক্রিয়ার ক্রম কত, এটা একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এই যে তিনটা বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার হচ্ছে একক, এই ক্রম বিক্রিয়ার জিনিসগুলো আসলে ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে মোটামুটি আসে, আগে আসতো এখনো আসে মোটামুটি, বলা যায় না, তাও শিখে রাখা উচিত। শূন্য ক্রম বিক্রিয়ার একক হচ্ছে মোলার পার সেকেন্ড, মানে ঘনমাত্রার একক, এটা বেসিক্যালি ঘনমাত্রা। আর প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে পার টাইম, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া হচ্ছে লিটার পার মোল, এই যে পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড,
এই যে মুলারের উল্টা পার মুলার বলা যায়, পার মুলার পার সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা যায়, পার মুলার পার সেকেন্ড। মোলার মানে কি, মূল পার লিটারের উপর ইনভার্স দিলে কি লিটারটা প্লাস হয়ে যাবে, মূলটা মাইনাস হবে, তাহলে হচ্ছে পার মোলার পার সেকেন্ড এটাও বলা যায়, অথবা লিটার পার মূল পার সেকেন্ড এটাও বলা যায়। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তোমার মূল পার লিটার পার সেকেন্ড অর্থাৎ ঘনমাত্রার একক, আর প্রথম ক্রম বিক্রিয়ার একক হচ্ছে পার 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 টাইম মানে পার মিনিট হতে পারে, পার সেকেন্ড হতে পারে, পার আওয়ার হতে পারে। আর দ্বিতীয় ক্রমণ বিক্রিয়ার একক হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড, তার মানে হচ্ছে পার মোলার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন NO প্লাস অক্সিজেন, এটা দুইটা বিক্রিয়া করে হচ্ছে এটা তৈরি হয়েছে, এবং যেটার বিক্রিয়ার হার সমীকরণ দিয়ে দেওয়া আছে, দিছে ঠিক আছে, বাট এটা আমাদের জেনারেল ইকুয়েশনের মতোই, ঠিক আছে। তো মোটামুটি দেখা যাক কি হয়। জেনারেল ইকুয়েশন 2 থাকলে 1 থেকে যা হয়তো তাই হবে। ওকে, দেখি বলছি NO এর পরিমাণ আগের চাইতে দ্বিগুণ করা হলে আদিবেগের কি চেঞ্জ হবে, দেখি কি হয়। NO দ্বিগুণ করছে, তাহলে K ইন্টু দ্বিগুণ, তাহলে 2 ইন্টু NO স্কোয়ার। অক্সিজেনের কোনো চেঞ্জ দিচ্ছে, দেয় নাই, তাহলে অক্সিজেন আলাদা রেখে দিলাম। ওকে, কি হচ্ছে K ইন্টু 4 ইন্টু NO স্কোয়ার ইন্টু অক্সিজেন, তাহলে কয় গুণ হয়ে গেল টোটাল, 4 গুণ, তাহলে আমার অ্যান্সার হবে কয় গুণ, 4। ওকে, ফাইন। তাহলে দেখো রিপ্রেজেন্ট এবি, তাহলে এটাও মোটামুটি সেম দিছে। বেগ ধ্রুবকের একক কি হবে, বেগ ধ্রুবকের একক হচ্ছে, এটা হচ্ছে একটা আহ এটা আসলে একটা প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় সে কারণে হচ্ছে বিক্রিয়ার বেগ এত। আচ্ছা, দেখো এটার 1, এটা হচ্ছে 1 দেওয়া, তো এটা আর এটা যোগ করলে কত হয়, 2 হয় না। তো আমরা অর্ডার জানি না, অর্ডার ইকুয়ালস টু কি, আলফা প্লাস বিটা, তো দুটো যোগ করলাম কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে কত ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক কি ছিল, লিটার পার মোল পার সেকেন্ড। তাহলে হচ্ছে দেখো পার মোল পার সেকেন্ড, এটা তো বুঝছি। ডিএম কিউব মানে কি বোঝা, ডিএম কিউব যে কত, ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে লিটার, তার মানে এটা আলটিমেটলি কি লিটার পার মোল পার সেকেন্ড, এটাই বোঝাইতেছে। এখান থেকে আমরা মোটামুটি বুঝছি কি, এখানে জেড ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ, এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। আমরা অর্ডার সমান কি জানি, অর্ডার মান হচ্ছে আলফা প্লাস বিটা জানি, এটা হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে মোটামুটি এই দুটো অর্ডার হচ্ছে পাইলাম হচ্ছে 2। আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এটা হচ্ছে একটা দ্বিতীয় বিক্রিয়ার একক হচ্ছে পার মোল পার সেকেন্ড অথবা লিটার পার মোল পার সেকেন্ড। হ্যাঁ, সেজন্য এখানে লিটারের জায়গায় ডিএম কিউব লিখছে, নো প্রবলেম। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রির যে 12টি নীতি আছে, ওই 12টি নীতির মধ্যে এখানে বলছে কোনটি সঠিক না। হ্যাঁ, তো এখানে তো আসলে কম কাঁচামাল ব্যবহার তো এরকম না, কোনো কিছু নেই। নিরাপদ দ্রাবক ব্যবহার আছে, কাঁচামাল অধিক ব্যবহার করতে হবে, যতগুলো লাগে ততগুলো ব্যবহার করতে হবে। আর প্রভাবক প্রয়োগ করতে হয়, কারণ প্রভাবক প্রয়োগ করলে বিক্রিয়া ফাস্ট হয়, বিক্রিয়া ফাস্ট হইলে মোটামুটি সময় কম লাগে। তারপর যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করলে পরিবেশের ভালো হয়। আর নিরাপদ দ্রব্য ব্যবহার করলে অবশ্যই ভালো। কাঁচামাল মানে হচ্ছে যে জিনিস দিয়ে হচ্ছে জিনিস বানানো হয় আর কি, তো কম কম ইউজ করলে তো কম জিনিস বানানো যাবে, তো সেটা তো আসলে পসিবল না। তো সেটা হচ্ছে এক। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়, আহ পদার্থ রোধকরণ ঠিক আছে, নিরাপদ দ্রাবক ব্যবহার ঠিক আছে, ন্যূনতম প্রজাবত ঠিক আছে, তাহলে হচ্ছে ডি নাম্বারটা ঠিক না। প্রাকৃতিক কেমিক্যাল পরিবর্তন এরকম কোনো কিছু আসলে দেখি নাই এখানে। নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে, বর্জ্য পদার্থ রোধ করতে হবে, ন্যূনতম উপজাতক মানে হচ্ছে বাই প্রোডাক্টটা কম পাইতে হবে। ওই 12টা নীতি দুই চারবার যদি ওই 12টা নীতি যেগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, তুমি যদি ওগুলো পড়ো মোটামুটি ক্লিয়ার একটা ধারণা চলে আসবে কোনটা ওই 12 নীতির মধ্যে আছে, কোনটা ওই 12 নীতির মধ্যে নেই। একটু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, মোটামুটি হেডলাইন গুলো বারবার একটু পড়বা। গ্রিন কেমিস্ট্রি নীতির কর্তৃক কোনটি সঠিক না, নিরাপদ দ্রাবক ব্যবহার আছে, প্রভাবক প্রয়োগও আছে, যথাসময়ে 12টি নীতির মধ্যে কোনটি সঠিক, আচ্ছা দ্রাবক ব্যবহার, দ্রবণ না কিন্তু, সরি একটু ভুল। আমরা জানি নিরাপদ দ্রাবক ব্যবহার, এই যে নিরাপদ দ্রাবক ব্যবহার, এখানে লিখছে দ্রবণ ব্যবহার, একটু কেয়ারফুল থাকতে হবে।
এটা ন্যূনতম ঝুঁকির মাত্রা এটাও আছে, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ এটাও আছে, বাট ন্যূনতম দ্রবণ নাই, দ্রাবক আছে, দ্রাবক এই যে দ্রাবক। কোনটি সঠিক নয়? সঠিক নয়। অ্যাটম ইকোনমি মানে হচ্ছে উৎপাদের ভর বাই বিক্রয়ের ভর, এটা সঠিক তো না কখনো। এটা তো ভুল লেগছে আসলে। উৎপাদের ভর বাই ইফেক্টর, ইফেক্টরটা হাজারে নাকের বই আলোচনা নাই। অ্যাটম ইকোনমি যত বেশি তত সবুজ, এটা ঠিক আছে, ওকে। অ্যাটম ইকোনমি বেশি হলে সবুজ, সবুজ মানে কি? ওকে, গ্রিন, ওয়েল, ভালো, মানে ভালো আর কি। তো এটা আসলে এক 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 নাম্বারটা তো ভুল। অ্যাটম ইকোনমি মানে কি দেখছিলাম আমরা? পার্সোনাল ইকোনমি মানে হচ্ছে উৎপাদের বা বিক্রিয়কের টোটাল ভর, কিছু হচ্ছে তোমার, না না, এটা হচ্ছে আসলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিচে হচ্ছে বিক্রিয়কের বা উৎপাদের সমতাকৃত ভর, সমতাকৃত মোট ভর। আর এখানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ ইন্টু 100। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদকে আসলে উৎপাদক লিখছে, ঠিক আছে? কাঙ্ক্ষিত উৎপাদকে আসলে কি লিখছে? উৎপাদক লিখছে। তাহলে একটা জিনিস মনে রাখো, কাঙ্ক্ষিত উৎপাদ যেটা সেটাকে উৎপাদক লেখা যায়, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে, সরি, অপশনটা ঠিক আছে। নিচে কি দিতে হবে? হয়তো বিক্রয়কের ফুল ভর দিতে হবে, নাহলে উৎপাদের ফুল ভর দিতে হবে। তাহলে হ্যাঁ, তারা দিছে তো, বিক্রয়কের ভর দিছে, ঠিক আছে? তাহলে বিক্রয়কের ভর দিছে, তাহলে হচ্ছে ফাইন, ওকে। তাহলে বিক্রয়কের ভর দিছে, তাহলে ওকে। উপরে কি দিতে হবে? কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে যেটা তুমি চাচ্ছ, কাঙ্ক্ষিত উৎপাদ, হ্যাঁ, কাঙ্ক্ষিত উৎপাদের ভর এটা। এবার কাঙ্ক্ষিত উৎপাদকে তারা কি লিখছে? উৎপাদক লিখছে, উৎপাদক। ওকে, নো প্রবলেম, উৎপাদক লিখছে। ই ফ্যাক্টরটা কি? ই ফ্যাক্টরটা হচ্ছে মোট ভর ডিভাইডেড বাই বর্জ্যের। এখন এটা হচ্ছে আমরা হচ্ছে উৎপাদের, উৎপাদের, ঠিক আছে? ই ফ্যাক্টর মানে হচ্ছে বর্জ্যের, হ্যাঁ, মোট বর্জ্যের ভর ডিভাইডেড বাই উৎপাদকের ভর, সেটা হচ্ছে ই ফ্যাক্টর। সেটা হচ্ছে তোমার ইয়াতে নাই, আহ, হাজারি নায়কের বইয়ে নেই। এটা একটু দেখো, এটা একটু লিখে রাখতে পারো, এই কোশ্চেনটা এর মধ্যে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ই ফ্যাক্টর বর্জ্য পদার্থ মানে যে এটা তোমার লাগবে না, বর্জ্যের ভর উৎপাদকের, উৎপাদ মানে হচ্ছে যেটা মেইন প্রোডাক্ট আর কি, অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদ আর কি, উৎপাদকের ভর। এটা হচ্ছে তোমার ই ফ্যাক্টর, ঠিক আছে? ই ফ্যাক্টর মানে কি? ই ফ্যাক্টর তো বর্জ্য ভর নিয়ে আলোচনা করতেছে, কার ভর? বর্জ্যের ভর। আচ্ছা, বর্জ্যের ভর যদি বেশি হয়, এটা কি পরিবেশের জন্য পরিবেশ বান্ধব হবে নাকি হবে না? অবশ্যই পরিবেশ বান্ধব হবে না, বর্জ্য বেশি হওয়া তো খারাপ। তাহলে এখানে লিখছে কি? বর্জ্য বেশি, ই ফ্যাক্টর বেশি মানে বর্জ্য বেশি, বর্জ্য যেতে তত পরিবেশ বান্ধব। তাহলে এটা কি ঠিক কথা? হচ্ছে কি ভুল কথা? ওকে। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক, কে এর মান হচ্ছে কোনটা? আচ্ছা, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আর কি? একক মূল, এটা না, শূন্য ক্রম বিক্রিয়া হচ্ছে মূল পার লিটার পার সেকেন্ড। তাহলে মূল পার লিটারকে কি লেখা যায়? মোলার লেখা যায় না? মোলার পার সেকেন্ড, তাই সেজন্য লেখা হচ্ছে মোলার পার। শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এই যে সেম, মূল পার লিটার পার সেকেন্ড, বি সেম, এই যে মূল পার লিটার পার সেকেন্ড। রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে, বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে? রাসায়নিক বিক্রিয়ার হার আর এলসি কি জানি, ডিএ বাই ডিটি। এই যে ঘনমাত্রা, এর উপরটা কি? ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে? ওকে, চৌম্বক সুতি এগুলো কি পাইছিলাম সমীকরণের মধ্যে? না, হয়নি। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুকাল প্রাথমিক ঘটনার উপর নির্ভর কোন উপায়ে নির্ভরশীল? এটা হচ্ছে
বিক্রিয়া অর্ধে প্রাথমিক অর্ডারের উপর নির্ভরশীল নয়, ঠিক বুঝতে করতে হবে। এই পার্টটা একটু নতুন তোমার জন্য, আমি বুঝতেছি, কারণ এই পার্টটা তো আমরা পড়া হয়নি, একাডেমিক লেভেল পড়া হয়নি, এটা অ্যাডমিশনের জন্য পড়া হয় আর কি। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকালের সাথে প্রাথমিক ঘনমাত্রার কোনো সম্পর্ক আসলে নাই। অর্ধায়ুর সাথে প্রথম ক্রম বিক্রিয়ার সাথে অর্ধের কোনো সম্পর্ক নেই আর কি। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে পার সেকেন্ড, এই যে পার টাইম ছিল না, এই পার টাইম মানে পার সেকেন্ড। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকালের সম্পর্ক কেমন? অর্ধায়ুকালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম ক্রম বিক্রিয়ার সাথে অর্ধায়ুকালের কোনো সম্পর্ক নেই, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুকালের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার আণবিকত্ব সর্বদা হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা, আণবিকত্ব মানে অর্ডার আর কি। অর্ডার সবসময় কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে, এটা খেয়াল রাখবো। আণবিকত্ব বা বিক্রিয়ার অর্ডার যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু সবসময় কি হবে? পূর্ণ সংখ্যায় রাখতে হবে। নিচের কোনটি শূন্য ক্রমের বিক্রিয়া? নিচের কোনটি শূন্য ক্রমের বিক্রিয়া? এগুলো একটু মুখস্থ করে লাগবে। শূন্য ক্রমের বিক্রিয়া আসলে বিক্রিয়া দেখে, বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, বাহ্যিক আলোর প্রভাবের উপর নির্ভর করতেছে। আচ্ছা দেখো, শূন্য ক্রমের বিক্রিয়া হচ্ছে যেসব বিক্রিয়া যেগুলোর বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, বাহ্যিক আলোর প্রভাবের উপর নির্ভর করে। হ্যাঁ, এই যে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করতেছে, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? এইচ নিউ, তার মানে সূর্যালোকের উপর। সূর্যের আলো না থাকলে তুমি যে যতই তাপ দাও না কেন, বিক্রিয়াটা কিন্তু সংগঠিত হবে না। নিচে সবগুলো বিক্রিয়া দেখো তাপ দিচ্ছে, তাপ দিয়ে সংগঠিত করাইতেছে। তো মোটামুটি শূন্যতম বিক্রিয়া এমন এক ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো হচ্ছে কি, শূন্যতম বিক্রিয়া এমন এক ধরনের বিক্রিয়া যে বিক্রিয়াগুলো মোটামুটি কি করা যায়, আহ চিহ্নিত করা যায় কিভাবে, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রভাবের উপর ডিপেন্ড করে, যেমন এইচ নিউর উপর ডিপেন্ড করে, ইউভি রশ্মির উপর ডিপেন্ড করে, যে সকল বিক্রিয়া এগুলো হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। আচ্ছা, এই জিনিসটা একটু পরে পড়াচ্ছি, কার্বন ডাই অক্সাইডের বন্ধন ক্রম, এটা একটু আমাকে খেয়াল করাই দিতে পারো, চাইলে, অথবা আমি মনে রাখবো। আমি পাশে লিখে রাখতেছি, 2 নম্বর বাকি আছে। বন্ধন ক্রম টপিকটা এখন আমাদের আসেনি। অণুর বন্ধন ক্রমের টপিক, এটা আলাদা। নিজের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন করে আসলে তারাই তাপ উৎপাদী বিক্রিয়া। তো দেখো, পানি এস, এটা হচ্ছে বরফ, দেখে পানি এল, এটা হচ্ছে তরল, পানি ঠিক আছে, এটা হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, তো তাপ উৎপাদী মানে কি, ধরো ওকে বরফ, এটা হচ্ছে বরফ, বরফ বাইরে থেকে তাপ গ্রহণ করতেছে, তাপ নিয়ে হচ্ছে কি পানিতে পরিণত হচ্ছে, পানি বাইরে থেকে আরো তাপ নিচ্ছে, তাপ নিয়ে হচ্ছে কিছু পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এগুলো কি তাপ উৎপাদী না হারি? যারা তাপ নেয় তারা তো তাপ উৎপাদী কখনোই হতে পারে না। যারা তাপ উৎপন্ন করে তারা তাপ হারি, যারা তাপ উৎপন্ন করে তারা তাপ উৎপাদী, যারা তাপ নেয় তারা তাপ উৎপাদী হতে পারে না। তাহলে দেখো, বরফ তাপ নিচ্ছে, নিয়ে পানি হচ্ছে, তাহলে ও তাপ উৎপাদী না। পানি তাপ নিচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, ওইটাও তাপ উৎপাদী না। কিন্তু যখন উল্টা আসে, জলীয় বাষ্প থেকে যখন পানিতে আসে, অথবা পানি থেকে যখন বরফে আসে, তখন তাপ কিন্তু ছাড়তে হয়। ওই তাপ ছাড়াটাই মানে তাপ উৎপন্ন করা। তাহলে এখানে কোনটা, দেখো এখানে মোটামুটি হচ্ছে এই যেটা, জলীয় বাষ্প দেখে যখন তরলে আসতেছে সেটা, সলিড বরফ থেকে যখন জলীয় বাষ্প যাচ্ছে তখন তো অবশ্যই গ্রহণ করবে, অবশ্যই। এটাও হচ্ছে না, এটা না, এটা না, তাহলে হচ্ছে এটা। দ্বিতীয় ক্রমবিক্রিয়ার বেগ ধ্রুবকের এককটি ছিল লিটার পার মোল পার সেকেন্ড ছিল, ওকে, লিটার পার মোল পার সেকেন্ড, এই যে এর বন্ধন ক্রম কত? এই যে দেখো, দুইটা আমরা জিনিস পাইছি, কার্বন মনোক্সাইড এবং এয়ার বন্ধন ক্রম। আমি এখনই দেখবো, এই এই টপিকটা শেষ করার পরে দেখবো বন্ধন ক্রম টপিকটা। পাইল পার হাইড্রল কি? পার হাইড্রল এটা মুখস্থ করা, 30%। এটা H2O2, H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড।
H2O হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইডের 30% দ্রবণকে বলা হয় পারহাইড্রন। হাইড্রোজেন পারঅক্সাইডের 30% দ্রবণকে কি বলে? পারহাইড্রন। ওকে। বিক্রিয়ার হার প্রভাবককারী নিয়ামক নয় কোনটি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাবক সবগুলোর উপর বিক্রিয়ার হার প্রভাব করে, কিন্তু বিক্রিয়কের আকৃতির উপর আসলে ডিপেন্ড করে না। বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আকৃতি টাকৃতি এগুলো কোনো ম্যাটার করে না, ছোট না বড়, ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। ছোট জিনিসের ঘনমাত্রা বেশি হইতে পারে, বড় জিনিসের ঘনমাত্রা কম হইতে পারে। সো আকৃতির উপর কখনো ডিপেন্ড করে না। প্রথম ক্রম বিক্রিয়ার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়ার হার হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার সরল রৈখিকভাবে কমে। কেন? হ্যাঁ, বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক প্রথম ক্রম বিক্রিয়ায়, এই যে প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়ার হারের সাথে যে সম্পর্ক সেটা কমতেছে না। এই যে বিক্রিয়ার হারের সাথে, না, এটা না, এটা তো বিক্রিয়ার ঘনমাত্রার সাথে। এটা হচ্ছে বিক্রিয়ার হার, হারের সাথে সময়ের সাথে। আচ্ছা, এটা মনে রাখো একটু, সরি বলতে, এটা কোনো কিছু এখানে নেই। প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে, ক্রমবিক্রিয়ার জিনিসগুলো একটু নতুন, একটু তোমাকে 2-3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিতে হবে জিনিসগুলো মুখস্থ করার জন্য। প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়ার হার সরলরৈখিকভাবে কমে। হুম। বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয়ের জন্য সার্বজনীন সমীকরণ হচ্ছে ln2/k। এই যে এটা অর্ধায়ু, অর্ধায়ু টি হাফ ইকুয়ালস টু, এটা শিখেছিলাম না, ln2/λ। এখানে ল্যামডাকে কে দিয়ে প্রকাশ করতেছে আর কি তারা। তো নো প্রবলেম। বিক্রিয়ার হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক এটা। এখানে আমরা আগে ক্ষয় ধ্রুবক জানতাম, এখানটা হার ধ্রুবক আর কি কি। লন টু এর ভ্যালু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে। বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে। অ্যান্সার এ। আমার এটা আবার দেওয়া আছে, এটা একটু ইম্পর্টেন্ট দেখো। বিক্রিয়ার হার ধ্রুবকের একক রিজেন্সি নীতি বারোটের মধ্যে নয়। শক্তি দক্ষতা, সস্তা কেমিক্যাল ব্যবহার, এটা কোনো কথা হতে পারে। এই বিক্রিয়াটির ক্রম কত? এই বিক্রিয়াটি হচ্ছে, দেখো এই বিক্রিয়াটা পানির উপর কোনো ডিপেন্ড করতেছে না, এটার উপর ডিপেন্ড করতেছে একটা। এই বিক্রিয়াটির ক্রম হইতে পারে হচ্ছে 1। বিক্রিয়ার ঘনমাত্রা, এটা আমি বলি, বিক্রিয়ার কে হবে, সরি আর হবে কে ইন্টু CH3 সি ডবল এইচ। কেন পানির উপর ডিপেন্ড করে? পানির উপর আসলে কোনো ঘনমাত্রা ডিপেন্ড করে না, পানির উপর কোনো জিনিসপাতি ডিপেন্ড করে না। ঠিক আছে। সো এটা হচ্ছে এই বিক্রিয়া একটা। এখানে পাওয়ার হচ্ছে 1। কত অর্ডার কত হবে? আলফার ভ্যালু 1, বিটা তো 0, বিটা তো নাই, পানির উপর তো ডিপেন্ড কোনো সূত্র নেই। তো সেজন্য এই বিক্রিয়াটা এক। and 2NO প্লাস অক্সিজেন 2N2। বিক্রিয়াটা কত আণবিক বিক্রিয়া? এটা হচ্ছে তোমার 3। ধরো এটা তো সমীকরণ টরণ কিছু দেয় না, এখানে 2, এখানে হচ্ছে 1, তাহলে কয়টা? 3টা। 3 আণবিক বিক্রিয়া। হ্যাঁ, থার্ড অর্ডার। থার্ড অর্ডারের জন্য আমাদের কোনো কিছু নাই আসলে, এত কিছু শিখতে হয় না। অর্ডারটা কিভাবে মেনটেন করতে হয়, নাইট্রোজেন অক্সাইড টু দি পাওয়ার 2 ইন্টু অক্সিজেন টু দি পাওয়ার 1। যেহেতু সমীকরণ দেওয়া নাই, তাহলে এই দুইটা দিয়ে কাজ চালাতে হবে। তাহলে 1 আর 2 হচ্ছে 3, থার্ড অর্ডার দুইটা দ্বিতীয়। অর্ধায়ু টি হাফ এর মান কত প্রথম ক্রম বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে, এটা তো জান, লন 2/k, 0.693 বাই কে। একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধেক টি হাফ এবং সি এর সম্পর্ক, এই যে ঘনমাত্রার ব্যস্তানুপাতিক বলছে না, ওই যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা কোশ্চেন করেছিলাম কোথায়, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা কোশ্চেন পড়েছিলাম।
আচ্ছা, কোথায় একটা কোশ্চেন পড়েছিলাম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া ব্যস্তানুপাতিক ভাবে হচ্ছে ইয়া হয় আর কি, চেঞ্জ হয়। সো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হবে, ইকুয়ালস টু 1/c। দ্বিতীয় ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া ঘনমাত্রার সাথে ব্যস্তানুপাতিক ভাবে চেঞ্জ হয়। এখন গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ হচ্ছে ইনফ্রারেড, এগুলো মুখস্থ করা। গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ হচ্ছে ইনফ্রারেড, এগুলো একটু পড়ে নিবা বাংলা লেখাগুলো। তো ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে ইটিপির পূর্ণরূপ। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইফ্লুয়েন্ট বানানটা দেখবা, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ওকে, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, এইটা তো কোশ্চেন আসছে। ইফেক্টর কি ডিফাইন করে? বর্জ্য, বর্জ্য বেশি, তো বর্জ্য বেশি হওয়া তো সঠিক না। এটা উল্টাটাও মনে রাখবা, তাহলে অ্যানালাইসিস করবা। উৎপাদকের ভর মানে যেটা উৎপন্ন হয়েছে সেটা ডিভাইডেড বাই টোটাল বিক্রিয়কের ভরটা। ওকে। ইফেক্টর বর্জ্যের ভর বাই উৎপাদকের ভর যেটা উৎপন্ন হয়েছে সেটা। ওকে। ইকোনমির মান যত উচ্চ তত ভালো। ওকে। বাট বর্জ্যের মান যত কম তত ভালো ইফেক্টরের মান, বাট এখানে তো উল্টা হচ্ছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রি করলে পূর্বের তুলনায় কত, এটা হাজারে সারের বই করো। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি করলে প্রতিবার দ্বিগুণ হয়, তো 20 ডিগ্রি বৃদ্ধি করলে হচ্ছে তোমার অবশ্যই 4 গুণ হবে। হাজারে স্যার বইয়ে এই লেখাটা লেখা আছে যে কোন একটা বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি বৃদ্ধি করা হয় তার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। তো 20 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে কত গুণ, 4 গুণ বৃদ্ধি করা হবে। যে কোন বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যাঁ, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান পজিটিভ সেটা। আমরা মোটামুটি একটা হেবার পদ্ধতির বিক্রিয়া যেটা আছে সেটা মুখস্থ তো জানি। হেবার পদ্ধতির বিক্রিয়া কি, নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করে, সাথে তাপ উৎপন্ন হয়, ডেল্টা এস নেগেটিভ হয়। মোটামুটি এটা মুখস্থ বড় একটা মুখস্থ পড়া টাইপসের। তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, এটা হচ্ছে এটা হেবার পদ্ধতিটা সাথে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে NH3 গ্যাস উৎপন্ন হয় সেখানে মোটামুটি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। কোন বিক্রিয়ার সক্রিয় শক্তি গতির হার, বিক্রিয়ার সক্রিয় শক্তি যত বেশি হবে, সক্রিয় শক্তি বিক্রিয়ার সক্রিয় শক্তি বেশি, অর্থাৎ সক্রিয় শক্তি মানে কত, বাধা, এই বাধা, অর্থাৎ এই বাধা, বাধা যত বেশি হবে ওই পরিমাণ উঠতে তো মোটামুটি কষ্ট হবে, বিক্রিয়ার গতি বা হার কম হবে। বিক্রিয়ার সক্রিয় শক্তি কি, মানে একটা শক্তির বাধা আছে, ওই বাধাটা অতিক্রম করতে পারলেই হচ্ছে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারবে, সেটাই তো সক্রিয় শক্তি, তাই না? একটা বাধা আছে, এটাই সক্রিয় শক্তি। কিন্তু সক্রিয় শক্তি যদি বেশি হয় তাহলে উঁচু হয়, বাধাটা উঁচু হয়, তাহলে বেশি স্পিডে যাইতে পারবে না, যত নিচু তত ভালো। সক্রিয় শক্তি যদি বেশি হয়, উঁচু বেশি হয়, তাহলে কি হবে, বিক্রিয়ার হার কম হবে। প্রথম ক্রমবিক্রিয়া অর্থাৎ একটি স্থির সংখ্যা, হ্যাঁ ঠিক আছে। লন লন 0.693/k, এটা ওকে। প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধ প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে, কখনোই আমরা জানি প্রথম ক্রমবিক্রিয়ার ঘনমাত্রা কখনোই নির্ভর করে না ইয়ার উপর, অতএব ঘনমাত্রার উপর নির্ভর করে না। দ্বিতীয় ক্রমবিক্রিয়া অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, কিছুক্ষণ আগে দেখেছিলাম। দ্বিতীয় ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক ঘনমাত্রার, প্রথম ক্রমবিক্রিয়াটা কখনো ঘনমাত্রার উপর নির্ভর করে না। প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু পারমাণবিক ঘনমাত্রার উপর নির্ভরশীল না, এটা ওকে। এটা ঠিক আছে, পারমাণবিক ঘনমাত্রা নির্ভরশীল নয়, বাট প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু এটা হচ্ছে না, নির্ভর করে, এটা হচ্ছে না। প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু কখনো প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। দ্বিতীয় ক্রমের ঘনমাত্রা প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে, সেটা হচ্ছে কত, 1 বাই আর কি ব্যস্তানুপাতিক। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল বিক্রিয়কের পারমাণবিক ঘনমাত্রার সঙ্গে ব্যস্তানুপাতিক, সেটাই।
আচ্ছা